where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি সুবীর কুমার দাস, জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয় মালদার বাংলার সহকারী শিক্ষক। আবার একটা বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে নতুন একটি কবিতা পড়া শুরু করব। দুটো ক্লাসে এই কবিতাটা সম্পূর্ণ হবে। আমরা আজকে শুরু করব কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রলয় উল্লাস। আগামী বছর অর্থাৎ 2022 যে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য এই কবিতাটা খুব দরকারি। কবিতাটা পড়ানো শুরু করার আগে দুটো জিনিস নিয়ে সামান্য একটু বলে নিতে চাই, খুব অত্যন্ত সংক্ষেপে, যতটুকু না বললে নয়। একটা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার বর্ণময় চরিত্র, তার বহু অভিজ্ঞতা, জীবন অভিজ্ঞতা, সে সম্পর্কে দুটো কথা বলতে চাই। আর একটা হচ্ছে এই কবিতার প্রেক্ষাপটটা কি। কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ সমসাময়িক কালে আধুনিক বাংলা কবিতায় বিদ্রোহের ধ্বজা উড়িয়ে পৌরুষের আস্ফালনে দিগন্ত কাঁপিয়ে সমস্ত জড়ত্ব এবং অবসাদকে ধুয়ে ফেলে দিয়ে হাজির হয়েছিলেন বাংলা কবিতায়। আমরা এই কবিতার শেষেই দেখতে পাবো যে কবি পরিচিতি অংশ আছে, সেখানে তার জন্ম সাল লেখা আছে 1899, কিন্তু বেশ কিছু নথিপত্র ঘেঁটে দেখা গেছে যে 1899 বলছেন অনেকে বটে, কিন্তু বিকল্প আরেকটা তারিখও পাওয়া যাচ্ছে, সেটা 1898 সাল। বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্ম হয়। পিতার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। মাত্র 9 বছর বয়সে নজরুল তার পিতাকে হারান, এবং পিতাকে হারানোর পরে অত্যন্ত দারিদ্র, যে দারিদ্রে তাদের পেটের ভাত জোগাড় করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তিনি বিভিন্ন রকম কাজ, সে কাজটা কখনো রুটির দোকানে, কখনো একটা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে তার সহকারী হিসেবে, কখনো তিনি করিম চাচার লেটোর দলে যোগ দিয়েছিলেন। তবে এই সমস্ত কাজকর্ম করতে করতে তার একটা উপকার হয়েছিল, বিশেষ করে যখন প্রথম তিনি যোগ দিলেন ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে, তিনি সেখান থেকে কিন্তু ইমাম সাহেবের কাছে থেকে ইসলাম ধর্মের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, যে মৌলিক বিষয়গুলো, মৌলিক জিনিসগুলো, সেগুলো তিনি খুব ভালোভাবে অধ্যয়ন করে নিয়েছিলেন, যেটা পরবর্তীকালে এসে তার সাহিত্য রচনার কাজে, তার কবিতা লেখার কাজে, তার বিভিন্ন গান লেখার কাজে সেগুলো কাজে লেগেছিল। এরপর একাধিক্রমে বাসুদেবের কবির গান, এমনকি
একজন খ্রিস্টান রেল কর্মচারীর খানসামা হিসেবেও তিনি কাজ করেছেন। এভাবেই ধীরে ধীরে তার লেখাপড়াও চলতে থাকে। লেখাপড়া বলতে মাধ্যমিক পরীক্ষার প্রিটেস্ট না দিয়েই তিনি যোগ দেন সেনাবাহিনীতে। প্রথমে ফোর্ট উইলিয়াম, তারপরে তিনি সেখান থেকে চলে যান করাচির সেনানিবাস। করাচির সেনানিবাসে তিনি যখন সৈনিকের জীবন কাটাচ্ছেন, সেখানে একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের কাছে থেকে তিনি বিভিন্ন ফার্সি ভাষা, আরবি ভাষা এগুলো সমস্ত শিক্ষা লাভ করেন। আর সেনাবাহিনীতে থাকতে থাকতেই তার বিভিন্ন দেশি বিদেশি বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে গানের চর্চা চলতে থাকে। আমরা সাধারণভাবে জানি অগ্নিবীণাই হচ্ছে কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। বিদ্রোহী দিয়ে তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন। কিন্তু আমাদের জানার বাইরেও আরেকটু জিনিস থাকে, তার অনেক আগে করাচির সেনানিবাসে থাকার সময় তার সাহিত্য চর্চা শুরু হয়ে গিয়েছিল। সেখানে তিনি বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, হেনা, এই সমস্ত কখনো গল্প, কোনোটা কবিতা, কখনো প্রবন্ধ, এই সমস্ত রচনা করতে শুরু করে দেন। কলকাতাতে ফিরে এসে সেখান থেকে কাজী নজরুল ইসলাম তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। এবং এই সময়ে তার যিনি একেবারে সহযাত্রী বলবো আমি, একই সঙ্গে তারা থাকতেন, একই ওই সাহিত্য সমিতিতে থাকতেন, তিনি বিখ্যাত মানুষ মুজাফফর আহমেদ, বামপন্থী ভাবধারার একেবারে প্রথম যুগের তাত্ত্বিক নেতা। তো তার সঙ্গে কথোপকথন, তার সঙ্গে আলাপ আলোচনা, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে তোমার ডিসকাশন, এর মধ্যে দিয়ে আমার মনে হয় যে নজরুলের মধ্যেও হয়তো সেই সাম্যবাদী চিন্তাধারা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছিল, যার পরিচয় আমরা তার পরবর্তীকালের অনেক কবিতার মধ্যে পাবো, অনেক কবিতা, অনেক গানের মধ্যে পাবো, যে একটা সাম্যবাদী চিন্তা। নজরুল অসাধারণ সুন্দরভাবে বলছেন, তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, তবুও তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। এটা তো একেবারে পুরোপুরি সাম্যবাদী ভাবনা চিন্তা। নজরুল বোধহয় তখন থেকেই সেই সাম্যবাদী ভাবধারায় দীক্ষিত হতে শুরু করেছিলেন। এর পাশাপাশি সাহিত্য চর্চা ক্রমান্বয়ে চলছিল। এই সময় তিনি পরিচিত হয়েছিলেন বেশ কয়েকজন বিখ্যাত মানুষের সঙ্গে, যাদের মধ্যে মহিতলাল মজুমদার, কাজী আব্দুল ওদুদ, মোজাম্মেল হক, অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর অতর্থী, এরকম অনেক মানুষ। নজরুলের জগৎটা ধীরে 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 বড় হতে শুরু করেছিল, কেননা এত বিখ্যাত সাহিত্যিক, সমালোচক, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, নজরুলের জগৎটাও অনেক বড় হতে শুরু করেছিল। এবং 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুল ইসলামের সাক্ষাৎ হয়, এবং সেই সাক্ষাৎ অনতিবিলম্বেই সখ্যতায় পরিণত হয়। রবীন্দ্রনাথের অনেক পরে নজরুল ইসলাম মারা গেছেন, রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের এই সখ্যতা বজায় ছিল, এবং তারা খুব ভালো একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করেছেন। 1922 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থ, 1922-এর শেষের দিকে। তার আগেই আমাদের এই যে আলোচ্যমান কবিতা প্রলয়োল্লাস, সেটা কিন্তু 1922 সালের একেবারে প্রথম দিকেই, হয়তো আমি এক্স্যাক্ট তারিখটা আমার এই মুহূর্তে মনে নেই, জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে, প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হলো। যদিও বিদ্রোহী এবং প্রলয়োল্লাস একই সঙ্গে প্রায় লেখা হয়েছিল, কিন্তু প্রলয়োল্লাস প্রবাসী পত্রিকায় প্রকাশ পেল প্রথম। তারপরে অগ্নিবীণা কাব্যগ্রন্থ, সেখানে এই কাব্যটা, এই কবিতাটা
প্রকাশিত হলো, এবং অগ্নিবীণা কাব্যের আমার যতদূর মনে পড়ছে প্রথম কবিতাই ছিল বোধহয় প্রলয় উল্লাস। তো এই অগ্নিবীণা প্রকাশিত হলো, এর পরে কবি আর পেছনে তাকাননি। সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল নজরুল মন্ত্রে। নজরুল ইসলাম বিপ্লবীদের কাছে আদর্শ হয়ে উঠলেন ধীরে ধীরে, কেননা তিনি বিদ্রোহের কথা বলেন, তিনি চান দেশমাতা শৃঙ্খল মুক্ত হোক। মানুষ উদ্বেলিত হয়ে উঠল তাকে নিয়ে, এবং এই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে বহুবার কারারুদ্ধ করা হয়েছে, কিন্তু কারারুদ্ধ করেও তাকে আটকে রাখা যায়নি। এর অগ্নিবীণার পরে প্রকাশিত হলো বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, এই ধরনের এই সমস্ত কাব্যগুলো। এই কাব্যগুলোতে কতগুলো কমন জিনিস উঠে আসলো। আমি এই জায়গাটা কেন আসছে আমি পরে যখন কবিতা পড়াবো তখন তোমাদেরকে বলবো। কতগুলো কমন জিনিস উঠে আসলো। একটা হচ্ছে স্বাদেশিকতা বোধ, একটা সাম্যবাদ, একটা তোমার বিদ্রোহী চেতনা, যে বিদ্রোহী চেতনাটা সমকালীন সেই সময়ের বাংলা সাহিত্যে এত তীব্রভাবে অনুপস্থিত ছিল। একটা তীব্র আক্রমণ ইংরেজ সরকারের বিরুদ্ধে, যে আক্রমণটা 1920 সালে যখন তোমার গান্ধীজি তিনি আন্দোলন করছেন, সেই আন্দোলন অসহযোগ আন্দোলন তিনি করছেন, সে অসহযোগ আন্দোলন স্তিমিত হয়ে গেছে, বাঙালি আবার একটু যেন ঝিমিয়ে পড়ছে। সেখান থেকে আন্দোলনের মন্ত্রে বুস্ট আপ করার জন্যে, আন্দোলনের মন্ত্রে আরেকবার উত্তীর্ণ করার জন্যে নজরুল সে দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন। এবং নজরুল ইসলাম তিনি বরাবরই ওই একই রকম, তিনি একদিকে যেমন এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে কৃপান, ঠিক সেই রকম একদিকে তিনি যখন গান লিখছেন তখন তিনি কৃষ্ণ কথা লিখছেন, তিনি শ্যামা সঙ্গীত লিখছেন, তিনি ইসলামিক গান লিখছেন, আবার আর একদিকে তিনি একেবারে খড়গহস্ত হয়ে বলছেন, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না। এটাই নজরুল। এবং নজরুলের বৈবাহিক জীবন নিয়েও কিছু বলা যেত, কিন্তু আমার এটা আলোচনার বাইরের জিনিস, আমি বলবো না। তবে একটা কথা মনে রাখবে যে হিন্দু নারীকে বিবাহ করার কারণে নজরুলকে কিন্তু হিন্দু সমাজ বহু নিন্দা করেছে। এমনকি শ্যামা সঙ্গীত, কৃষ্ণ গান লেখার জন্য মুসলিম সমাজও তাকে কাফের বলে আখ্যা দিয়েছিলেন। নজরুল অত্যন্ত কনফিউজ। তিনি একটা জায়গায় বলছেন যে জবন্না আমি কাফের, তিনি টিকিও খুঁজে পাচ্ছেন না, কাছাও খুঁজে পাচ্ছেন না, তিনি কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না। আসলে নজরুল ওই রকমভাবে বোধহয় কোনো ধর্মের অধীনে যেতে চাননি, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সময়ের যে ব্রিটিশ যে নীতি, ডিভাইড অ্যান্ড রুল, ধর্মগুলোকে ভাগ করে দাও দিয়ে শাসন করো, তিনিও যদি সেটা শুরু করে দেন তাহলে পরে আন্দোলনটা দানা বাঁধবে না। নজরুল তাই বলছেন যে আমি হিন্দু মুসলমানের গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছি। শেষের বেশ কয়েকটা বছর নজরুল ইসলামের প্রায় জীবনমৃত অবস্থা। নজরুল ইসলাম কথা বলতে পারেন না, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বিদেশে প্রচুর চিকিৎসা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসাতেই তার কোনো উন্নতি হয়নি। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেছিলেন। 1976 খ্রিস্টাব্দে প্রথম দিকে নজরুল ইসলামকে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, এবং ওই বছরই শেষের দিকে, অর্থাৎ শেষ বলবো না, 29 আগস্ট
আমার যতদূর মনে পড়ছে 29শে আগস্ট তিনি লোকান্তরিত হন। এই বর্ণময় চরিত্র নজরুল ইসলাম। এবারে প্রলয়োল্লাস কবিতা আমরা যেটা পড়ব, আমি আগেই বললাম এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থে 1922 খ্রিস্টাব্দের একদম শেষের দিকে প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত হয়েছিল 1922-এরই প্রথমার্ধে প্রবাসী পত্রিকায়। প্রলয়োল্লাস কবিতার একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা নিয়ে বিতর্ক, সেই কারণে এই প্রেক্ষাপটটা আমি আলোচনা করছি। কেননা আদ্যন্ত একটা বিদ্রোহের কবিতা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিদ্রোহের জ্বালাময়ী ভাষণ। সুতরাং বিদ্রোহের জ্বালাময়ী ভাষণ যেখানে থাকবে, সে কবিতার একটা প্রেক্ষাপট থাকতেই হবে। কবিতার প্রেক্ষাপট হিসেবে অনেক সমালোচক তারা বলেন যে 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের ফলে আপামর ভারতবাসীর মতো নজরুলও স্বপ্ন দেখতেন দেশ স্বাধীন হবে, দেশটা স্বাধীন হবে এবং স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করব, বাঁচতে পারবো, ইংরেজদের কোনো অধিকার আর এখানে থাকবে না। কিন্তু অসহযোগ আন্দোলন 1921 আসতে না আসতেই স্তিমিত হয়ে গেল। অনেকে বলেন এই যে অসহযোগ আন্দোলন, এই আন্দোলনে অত্যন্ত উৎসাহিত হয়ে, অত্যন্ত মুক্তির নেশায় একটা প্রায় উন্মত্ত হয়ে নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছিলেন। কিন্তু একটা বিষয়, কবিতাটা লেখা হয়েছে 1922 সালে। এবার 1922 সাল তখন অলরেডি অসহযোগ আন্দোলন স্তিমিত এবং অসহযোগ আন্দোলনে আটক পাওয়া যে সমস্ত বড় বড় জাতীয় কংগ্রেসের নেতা, স্বাধীনতা সংগ্রামী, তারাও অনেকেই মুক্তি পেয়ে গেছেন। সুতরাং মানুষের মধ্যে সেই যে আনন্দ, সেই উদ্বেল অবস্থা, সেটা কিন্তু নেই। বরং তার চেয়ে অনেক বেশি আছে 1921 সালে সুদূর রাশিয়ায় যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের প্রভাব। এই রুশ বিপ্লবের প্রভাবটা আমাদের ভারতবর্ষে কি করে পড়ল? আমরা যদি একটু সাল তারিখগুলো লক্ষ্য করি, আমরা দেখতে পাবো 1921-এর কোনো একটা সময়ে শেষের দিকে সম্ভবত ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি তার অ্যাক্টিভিটি শুরু করছে, যাদের তখন আদর্শ স্থানীয় বলতে রাশিয়া, ভ্লাদিমির লেনিন এবং কার্ল মার্কস। সেই আন্দোলনের ঢেউ শুধুমাত্র ভারতবর্ষ নয়, 1921-এর সেই ঢেউটা সারা বিশ্ব জুড়ে নাড়িয়ে দিয়েছিল। এবং সেই সময় থেকেই ধীরে ধীরে রাশিয়ার উত্থান হতে শুরু করে। এই যে বিপ্লব, এই বিদ্রোহ, এই বিপ্লবের সংবাদ, এই বিপ্লবের আঁচ কিন্তু নজরুলের উপরেও পড়েছিল, যে কারণে তিনি সিন্ধু পারের আগল ভাঙা বলে এক শব্দ এই কবিতার মধ্যে ব্যবহার করছেন। সিন্ধু মানে সমুদ্র, সমুদ্র পারের আগল ভাঙা, এতদিনের যে বিরাট একটা স্থবির অবস্থা, সেটাকে রাশিয়া ভেঙে ফেলে দিচ্ছে, দিয়ে নতুন সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সাম্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। তাহলে সমুদ্র পাড়ের সেই আগল অর্গল ভেঙে যাচ্ছে, আর ভেঙে গিয়ে তিনি বলছেন নতুন একটা বিপ্লব, যে বিপ্লবটা এর আগে পৃথিবীর কেউ কোথাও দেখেনি। নতুন করে ভাবনা চিন্তা, সবকিছুকে নতুন করে ভাবা, যে এভাবেও জনগণের জন্য, জনগণের দ্বারা শাসন তৈরি করা যায়। নজরুল ইসলাম বোধহয় সেটাকে নতুন আন্দোলন বলতে চাইছিলেন। এই কবিতার মধ্যে তার কথাও আছে।
আসলে সারা পৃথিবীব্যাপী রুশ বিপ্লবের যে বিপুল প্রভাব পড়েছিল, সেই প্রভাব নজরুলের উপরেও পড়েছিল। তিনি চেয়েছিলেন এই বিপ্লবের প্রভাবে প্রভাবিত হয়ে ভারতবর্ষেও একটা গণ আন্দোলন গড়ে উঠুক, যে গণ আন্দোলন আমাদের দেশটাকে স্বাধীনতার দিকে আরো দুকদম দুপা এগিয়ে নিয়ে যাবে। কবিতার প্রেক্ষাপট হিসেবে আমরা তাহলে বলতে পারি যে অসহযোগ আন্দোলন নয়, আমাদের রুশ বিপ্লব, সেটাই এই কবিতার মূল প্রেক্ষাপট। কবিতার নামকরণের মধ্যে প্রলয়োল্লাস যে শিরোনাম দেওয়া হলো, সেই শিরোনামের মধ্যে দুটো শব্দ লুকিয়ে আছে, একটা প্রলয়, একটা উল্লাস। প্রলয়, প্রলয় হচ্ছে ধ্বংস, অর্থাৎ তিনটে শব্দ একসঙ্গে আমরা ব্যবহার করি, সৃষ্টি, স্থিতি, প্রলয়। যদি প্রলয় না থাকে তাহলে সৃষ্টির কোনো দাম থাকে না। প্রত্যেকটা প্রলয় একটা নতুন সৃষ্টির ইঙ্গিত দেয়। আমরা একটু সরল করে যদি বলি তাহলে বলতে পারি যে সব শুরুর যেমন একটা শেষ আছে, তেমনি সব শেষেরও একটা শুরু হয়। প্রলয় শব্দটার সঙ্গে আমরা একটা পৌরাণিক অনুষঙ্গ যোগ করে নিতে পারি, যেখানে নটরাজ শিব সতী অর্থাৎ তার স্ত্রীর দেহটাকে কাঁধে নিয়ে দক্ষের যজ্ঞাগারে তার পত্নী সতী তিনি দেহত্যাগ করেছেন। শিব রুষ্ট, তার দেহটাকে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করছেন। আর আরেকদিকে শিবের জটা থেকে সৃষ্ট বীরবাহু, সে সমস্ত যজ্ঞশালা এবং তার যে ভূত প্রেতের দল, যাদেরকে ভূত প্রেত বলা হচ্ছে আর কি, তাদের দল, তারা সেই যজ্ঞশালাটাকে শেষ করে দিচ্ছে। এই যে একটা বিরাট বলবো ডিজাস্টার, তাকেই আমরা প্রলয় বলছি। নটরাজ মূর্তি যেখানে, সেটাই প্রলয়ের একটা রূপ। দ্বিতীয় হচ্ছে উল্লাস। উল্লাস আনন্দ। আনন্দ বলার চেয়েও বলা ভালো যে একটা বিরাট তোমার উচ্চকিত প্রকাশ, প্রলয়ের উচ্চকিত প্রকাশ। প্রলয় যে আমি করছি তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো কষ্ট নেই, আমি একেবারে উচ্চকিত হয়ে সেটা ঘোষণা করছি যে আমি প্রলয় আনতে যাচ্ছি, এবং প্রলয় আমাদের নতুন একটা দিন দেখাবে, নতুন কোনো একটা দিনের স্বপ্ন দেখাবে। এই হচ্ছে প্রলয় উল্লাস। তাহলে আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বললাম, কবিতার প্রেক্ষাপট বললাম, এবং কবিতাটার যে নাম প্রলয় উল্লাস, আমি পরবর্তীকালে এসে কবিতার নামকরণ যখন আলোচনা করবো আরো একটু বিস্তারিত আলোচনা করব সেখানে। এই যে কবিতাটা আমাদের আছে, কবিতাটা কিন্তু প্রথমে রচিত হয়েছিল একটা গান হিসেবে। যে গান হিসেবে রচিত হয়েছিল তুমি বুঝতে পারবে কি করে? দেখবে কতগুলো লাইন, সেই লাইনগুলো পরপর ঘুরে ঘুরে এসেছে। একদম প্রথম 5টা যে পংক্তি, সেই 5টা পংক্তির মধ্যে 4টে পংক্তিতেই আছে তোরা সব জয়ধ্বনি কর। আমরা গ্রামীণ কীর্তনের ভাষায় একে বলি ধুয়া। ধুয়াটা কি জিনিস? ধুয়া সাধারণত কোরাসে হয়। তোমরা যারা কীর্তন কিংবা মনসার গান কিংবা এ ধরনের তোমার মাস যেগুলো অনুষ্ঠান হয় সেগুলো দেখেছো, সেখানে দেখবে বিশেষ করে কীর্তনের আসরে একজন মূল কীর্তনিয়া তিনি গান গাইছেন,
এবং পেছন দিকে যারা খোল, করতাল, খঞ্জনি ইত্যাদি বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, তারা পেছন দিকে তার যে গানের শেষ অংশটা নিয়ে কিংবা নির্দিষ্ট একটা কিংবা দুটো লাইন সেগুলোকে বারবার করে রিপিট করে উচ্চারণ করতে থাকে, রিপিট করে গাইতে থাকে একই সুরে। এটাই হচ্ছে ধোঁয়া। এই কবিতাটাও কোরাস ধর্মী একটা কবিতা। কোরাস শব্দটার মূল অর্থ ছিল ছাগ সঙ্গীত। পরবর্তীকালে অর্থ অনেক পাল্টে বহু মানুষ একসঙ্গে একই গান, একই ভাবে একই গান যখন গাইছে, কোনো সুরের হেরফের না ঘটিয়ে, আমরা তাকে সাধারণত কোরাস বলে থাকি। এই কবিতাটাও প্রথমে গান হিসেবে লেখা হয়েছিল, সেই কারণেই এটা কোরাসধর্মী। পরবর্তীকালে এসে এটাকে কবিতা হিসেবে নিয়ে নেওয়া হলো এখানে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করতে বলছেন। কেন জয়ধ্বনি করার কি হলো? একটা নতুন আসছে কিছু, ওই নূতনের কেতন ওড়ে। নূতনটা কি? আমি প্রেক্ষাপট বলতে গিয়ে বলেছি, নূতনটা হচ্ছে একটা সাম্যবাদী চিন্তাধারা, যে চিন্তাধারায় প্রতিটা মানুষ তারা সমান। আমি কবির সুমনের একটা কবিতা উদ্ধৃত করে, আমি কবিতাই বলি তাদেরকে, যখন সুরে ফেলা হয় তখন সেটা গান হয়, অসাধারণ সমস্ত কথা তার কবিতার। তিনি একটা জায়গায় বলছেন, কেউ যদি বেশি খাও খাওয়ার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। একদম পুরোপুরি সাম্যবাদী চিন্তা। কারো প্রচুর থাকবে আর কিছু লোক ফুটপাতে না খেয়ে মরে যাবে, এ তো হতে পারে না। কোনো জনকল্যাণকামী রাষ্ট্রে এটা হওয়া উচিত নয়, কিন্তু হয় এটা। কবিও বলছেন যে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার যারা উদ্গাতা, সেই কার্ল মার্কস কিংবা ভ্লাদিমির লেনিন, তাদের চিন্তাধারাটা ধীরে ধীরে ভারতবর্ষে চলে আসছে। একটা নতুন কেতন মানে পতাকা, নূতন কেতন আসছে। আর সেটা কেমন? কালবৈশাখীর ঝড়। আমরা প্রত্যেকেই জানি কালবৈশাখীর ঝড়টা কেমন হয়। হঠাৎ করে তোমার আকাশের একটা কোণে, ঈশান কোণে মেঘ জমলো এবং তারপরে সেই মেঘ কয়েক মুহূর্তের মধ্যে কালো হয়ে গোটা আকাশটাকে ছেয়ে ফেললো। প্রচণ্ড বিদ্যুৎ চমক, হঠাৎ করেই বৃষ্টি, তার সঙ্গে ঝড়, কয়েক মিনিটের ঝড়ে সমস্ত তছনছ করে লণ্ডভণ্ড করে উড়িয়ে দিয়ে চলে গেল। একটা তাণ্ডব। এটাই প্রলয় উল্লাস, যে আমি আছি। এই যে উচ্চকিতভাবে জানান দেওয়া যে আমি আছি, দেখো আমার ক্ষমতা কতটুকু হতে পারে, আমি কতখানি ক্ষমতাধারী হতে পারি, এই ক্ষমতাটাই হচ্ছে কালবৈশাখীর প্রতীক। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই সময়টাতে আমরা যারা মালদায় থাকি, বিশেষ করে গ্রামাঞ্চলে, কালবৈশাখী হলে পারে বাচ্চারা সকলে আম বাগানে চলে যায়। প্রচুর আম, সে আমগুলো তারা বাড়িতে বয়ে নিয়ে আসে। আমাদের মা, ঠাকুমা, পিসিমা, মাসিমা যারা আছেন, তারা সেগুলো দিয়ে আচার তৈরি করেন। তো কালবৈশাখী এইরকম একটা তীব্র তাণ্ডব, যেদিক দিয়ে যায় একেবারে ছাপ রেখে দিয়ে যায় যে হ্যাঁ এখানে ঝড় হয়ে গেছে। সেই নূতনের জয়ধ্বনি করতে বলছেন বারবার করে, কেননা তাকে এড়িয়ে চলা যাবে না, বরং স্বাগত করে নিলে পারে আমাদের দেশমাতৃকার জন্যে, আমাদের দেশের মানুষের জন্য সেটা মঙ্গল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে
ধমক হেনে ভাঙলো আগল। অসাধারণ কথা। আসছে এবার অনাগত। অনাগত কেন? যা আমার এখানে ছিল না। এই যে আমি বলছিলাম একটু আগে যে বিতর্কগুলো তৈরি হয় কবিতার প্রেক্ষাপট নিয়ে, আমার এখানে আগে ছিল না। আন্দোলন তো ছিল, গান্ধীজি ছিলেন, ইংরেজ ছিল, আন্দোলন হয়েছে, তারপরেও আন্দোলন হবে, কিন্তু ছিল না কি? ছিল না কমিউনিস্ট পার্টি, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, 1921 সালে প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষে। তাহলে অনাগত, প্রলয় নেশায় নৃত্য পাগল। নটরাজ শিব, তার মূর্তিটা একটু, প্রলয়টা একটু কল্পনা করে দেখো, কালবৈশাখীর মতো চারিদিকে তাণ্ডব নেচে বেড়াচ্ছেন, যা তার পায়ের নিচে পড়ছে সব শেষ। নজরুল বিভিন্ন কবিতায় এইরকম একজন অনাগত, একজন আসছে এরকম তীব্র ঝড়, তীব্র ঝড়ের নিশানধারী মানুষ, তার কথা বলছেন। আমরা অন্যান্য কবি বেশ কয়েকটা কবিতা জানি, সেখানে তিনি সুভাষচন্দ্র বোসের কথা বলেছেন। এখানে বোধহয় কোনো ব্যক্তির বিশেষ নয়, এখানে একটা আইডিয়া, একটা আন্দোলন, নতুন আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে মানে দেশকে মুক্ত করা যাবে না। এবং আন্দোলন যেগুলো গড়ে উঠছে সেগুলোকে যদি আটকে দেওয়া যায়, সেগুলো যদি বুস্ট আপ না করা হয়, তাহলে পারে সে আন্দোলনটাও আর বেশি দানা বেঁধে উঠতে পারবে না। সিন্ধু পারের সিংহদানে ধমক হেনে ভাঙলো আগল। আগল, অর্গল, যাকে আমরা গ্রামীণ ভাষায় বলি খিল। এখন খিলের প্রচলন নেই, এখন সব ছিটকিনি। কিন্তু আগে আমাদের ছোটবেলায় আমরা দরজায় খিল দেখেছি, দুটো দরজাকে জয়েন করে দিয়ে একটা কাঠের অংশ, যেটা একটা দরজার সঙ্গে আর একটা দরজায় ঢুকে যায়, একটা হালকা অ্যারো মতো করা থাকে, সেই খাঁজের মধ্যে ঢুকে গিয়ে সেটা শক্তভাবে আটকে থাকে, দুটো দরজাকে আটকে দেয়। তো সেই আগলটা, প্রাচীর, বাধাবন্ধ ভেঙে ফেলে দিল, সিংহদ্বার, রাজার রাজতন্ত্র সমস্ত ধূলিসাৎ হয়ে নতুন একটা সময় সেখানে আসলো। মৃত্যুগহন অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে, ধূম্র ধূপে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মৃত্যুগহন অন্ধকূপ, একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতি সেটা বলতে পারো, একটা প্রচণ্ড বদ্ধ, দমবন্ধ করা অবস্থা বলতে পারো। ব্রিটিশ শাসনে তো তাই ছিল। ব্রিটিশ শাসনে যে সমস্ত ভারতীয়রা ব্রিটিশদের বিরোধিতা করেছিল, তারা কোনোদিন মুখ খুলতে পারেনি। তারা মুখ খুললেই তাদের যে রকম ব্রিটিশ বিরোধিতা, সেই হিসেবে শাস্তি। কারো প্রেসিডেন্সি জেল, কারো বক্সা, আবার কারো আন্দামান সেলুলার। আর সেখানেও যাদের হচ্ছে না তারা ফাঁসি কাট। তো এই শাস্তিগুলোর ব্যবস্থা ছিল, একটা দমবন্ধ করা পরিস্থিতি। কেউ কিচ্ছু বলতে পারবে না, কেননা ইংরেজ সরকারে তারাই বক্তা, তারাই বিধান দেবেন, তারাই নির্দেশ দেবেন। আমরা এই কবিতাটা 1922 সাল, তার আগের যদি অংশগুলো তুমি দেখো, 1857 পরবর্তীকাল, যে সময়টা নীল চাষ থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন রকম একটা ইংরেজ বিরোধী কোনো নাটক করতে দেবে না, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তারা নিয়ে চলে আসলো, একটা অন্ধকূপ মতো অবস্থা। কিন্তু সেই মৃত্যু গহন অন্ধকূপ, মৃত্যুটাকে তিনি বলছেন একটা নিকষ কালো অন্ধকার। সত্যি তো, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের কোনো বাহ্য জ্ঞান থাকে না। বলছেন যে ঘুম হচ্ছে সাময়িক মৃত্যু, আর মৃত্যু হচ্ছে স্থায়ী ঘুম। তাহলে সেই নিকষ কালো অন্ধকার
অর্থাৎ আমি চোখটা বুজে ফেললে পারে আমি আর কিছু দেখতে পাই না, শুধু অন্ধকার ছাড়া। মনশ্চক্ষে অনেক কিছু ভেসে ওঠে, কিন্তু চর্মচক্ষে আমি কিছু দেখতে পাই না। তাহলে সেই নিকষ কালো অন্ধকার, সেই অন্ধকার তাকে তোমার ভাঙতে কে আসছে? মহাকালের চণ্ডরূপ। মহাকাল মৃত্যু, মৃত্যুর রূপ নাকি ভয়ঙ্কর। মৃত্যু সংহার, সংহারের দেবতা শিব। আমি আবার সেই ফিরে যাব পুরনো জায়গায়, শিবের সেই প্রলয় নৃত্য তাণ্ডব। ঠিক তার সঙ্গে রিলেট করছেন কালবৈশাখীর ঝড়। কালবৈশাখী সেই ঝড় যখন আসে, আমি বললাম একটু আগেই যে একদম সমস্ত আকাশটাকে কালো, স্লেটের মতো অন্ধকার কালো করে দিয়ে দিনের বেলাতেই মনে হয় অন্ধকার নেমে এসছে। এই অবস্থায় ঝড় হয়, বৃষ্টি হয়। কবিও এখানে বলছেন মহাকালের প্রচণ্ড রূপ। যে প্রচণ্ড রূপটা কেমন? ধূম্র ধূপ, ধূপের ধোঁয়ায় চারিদিক যেমন অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্র, ইন্দ্রের হাতের অস্ত্র। সেই বজ্র দিয়ে তিনি পৃথিবীর উপরে কখনো আঘাত হানেন। বৃত্রাসুরকে বধ করার জন্যে এই বজ্র ব্যবহার করা হয়েছিল। সেই বজ্র নিয়ে আসছে কে? বজ্রশিখার মশাল জেলে নিয়ে আসছে, দাউ দাউ করে জ্বালিয়ে নিয়ে আসছে, একেবারে ভয়ঙ্কর। অর্থাৎ যে নীতি, যে তোমার আন্দোলনগুলো আগামী দিনে গড়ে উঠবে, সেই আগামী দিনের আন্দোলনগুলো ঠিক এই রকম ভয়ঙ্কর আন্দোলন হওয়া প্রয়োজন। না হলে পারে ইংরেজ সরকারকে দেশ থেকে তাড়ানো যাবে না। তারপরেই তিনি আবার সেই ধোঁয়া নিয়ে আসছেন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের অট্টহাসি। ঠিক যেরকম তোমার প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর পরে আকাশের এ মাথা ও মাথা ফালা ফালা করে দেওয়ার পরে যে কড়কড় বেঁকে আওয়াজটা হয়, ঠিক যেন অট্টহাসির মতো শোনাচ্ছে সেটা। হা হা করে হাসতে হাসতে সে ভয়ঙ্কর আসছে। তারপরেই বলছেন আবার, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার সেই জয়ধ্বনি করার কথা। অর্থাৎ এই যে অনাগত যে আন্দোলন, যে ভবিষ্যৎ, তাকে ঠেকানো যাবে না, এবং না ঠেকিয়ে বরং তাকে যদি স্বাগত করে নেওয়া হয় তাহলে আমাদেরই মঙ্গল। কবি এটাই বোঝাতে চাইছেন। কবি দেশবাসীর মঙ্গলের কথা ভাবছেন, ব্যক্তি স্বার্থ নয়, সমষ্টি স্বার্থই তার কাছে সবচেয়ে বড়। তার পরের অংশটাতেই বলছেন, ঝামর তাহার কেশর দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। অনেকগুলো অনুষঙ্গ এখানে চলে আসছে। ঝামর তাহার কেশর দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। দুটো শব্দ, দোলায় আর দুলায়, দুটো শব্দের মধ্যে অর্থগত ফারাক আছে। ঝামর তাহার কেশের দোলায়, ঝামর ঘোর কৃষ্ণবর্ণ, কালো, ভয়ঙ্কর। তাহার কেশ, চুল, কেশের দোলায় কি হয়? ঝাপটা মেরে গগন দুলায়। একটা দুটো অর্থ করতে পারো এটার, এই সবগুলো ডুয়াল মিনিং এর। একটা ওই যে প্রথম কালবৈশাখীর কথা বলছিল, সে প্রকৃতির কথা বলতে পারো এখানে, যে কালো মেঘ করে এসেছিল, আগেই বলেছিলাম যে কালো মেঘ করে আসবে, এবং সেই ঘোর কৃষ্ণবর্ণ মেঘটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে যাচ্ছে প্রবল বাতাসের বেগে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কবির মনে হচ্ছে যে এই কেশ অর্থাৎ চুল, মহাকালের যে বিশাল চুল, দিগন্ত ব্রহ্মাণ্ডব্যাপী সেই বিরাট তার বিস্তার, কোনো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থেকে আবদ্ধ করা সম্ভব নয়। এই বিরাট বিস্তার জুড়ে তার সেই চুল, যে কিনা কি করছে না
ঝাপটা মেরে ঝড়ের ঝাপটাতে আকাশটাকে যেন দুলিয়ে দিচ্ছে, একেবারে আকাশটাকে দুলিয়ে দিচ্ছে। আকাশ দোলানো যায় না, কিন্তু কবির মনে হচ্ছে যে এত তার তীব্রতা, এত তার ভয়ঙ্কর প্রভাব। এটা তুমি সরাসরি অর্থ করলে কালবৈশাখীর সঙ্গে রিলেট করে অর্থটা করতে পারো। দ্বিতীয় আরেকটা তুমি অর্থ করতে পারো। সে অর্থটা কি না, সে অর্থটা হচ্ছে যে নতুন যে আমাদের ধারণা, ধ্যান ধারণাটা আসছে, সে এতটাই তীব্র যে রাশিয়ার মতো অত বড় দেশ, সেই দেশটা থেকে নতুন পুরনো সমস্ত সংস্কারগুলোকে সরিয়ে দিয়ে নতুন একটা ধারণা সে অ্যাডপ্ট করে নিচ্ছে, সে নতুন একটা আদর্শ তাকে গ্রহণ করে নিচ্ছে, যে আদর্শটা ভারতবর্ষেও ধীরে 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 আসছে, আসার বলা ভালো, আসা শুরু হয়ে গেছে। সুতরাং এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা ঠিক কালবৈশাখী ঝড়ের মতোই একদিন আছড়ে পড়বে আমাদের দেশের উপরে, তিনি বুঝতে পেরেছিলেন। তিনি আগে থেকেই সেটা বলছেন। আর একটা কি বলছেন তার সঙ্গে, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। তাকে চামর দোলাচ্ছে কে? চামর কি? চামর হচ্ছে চমরি গায়ের লেজের যে অংশটা, সেই অংশটা দিয়ে কখনো সাদা কখনো কালো একটা, কোনোটা অ্যালুমিনিয়াম, কোনোটা রূপোর, একটু দামি হলো রূপো, সে সমস্ত হাতল দিয়ে সেই চমরি গায়ের যে লেজের অংশটা, সে অংশটাকে ঠাকুর দেবতা এ সমস্তর, কিংবা আমি পীর ফকিরদের হাতেও তোমরা দেখে থাকবে, তাদের হাতে একটা ওই বস্তু থাকে যেটা দিয়ে কোনো সময় মাথার উপরে বুলিয়ে দেয়, দিয়ে একটু পয়সা উপার্জনের চেষ্টা করেন। সেটা হচ্ছে চামর, যেটা দুই ধর্মেরই, হিন্দু এবং মুসলমান দুই ধর্মেরই কাজে লাগে। হিন্দু ধর্মের পূজায়, মুসলমান ধর্মের আরেক তোমার বিভিন্ন মাজার টাজারের সমস্ত জায়গাতে কাজে লাগে। তো এই চামরটা কে দুলাচ্ছে? সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। ধূমকেতুটা কি? ধূমকেতু হচ্ছে এক ধরনের জ্যোতিষ্ক। আমাদের মহাবিশ্বে, ব্রহ্মাণ্ডের মধ্যে যে ওয়েস্টেজগুলো, পাথরের টুকরো থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যন্ত শক্ত জমাট বাঁধা বরফের টুকরো, ধূলিকণা, বালিকণা, এই সমস্তগুলো কখনো একটা বড় কোনো গ্রহাণুই বলো, কিংবা একটা বড়, বেশ বড় পাথরের টুকরোর আকর্ষণে তার পেছন দিকে লম্বা হয়ে ঘুরতে থাকে, এবং যার উপরে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সেটাকে চকচকে দেখায়, সেটাই হচ্ছে ধূমকেতু। ধূমকেতুর আকারটা খানিকটা ঝাঁটার মতন হয়। তুমি যদি একটু লক্ষ্য করো, মানে খানিকটা এইরকম একটা, এরকম ভাবে একটা ধূমকেতুর আকার হয়। কেন্দ্রবিন্দুতে হয়তো অনেকগুলো থাকে, তার সঙ্গে লম্বা হয়ে একটা ঝাঁটার মতো লেজ দেখতে পাওয়া যায়। ধূমকেতুকে আকাশে তুমি সবসময় দেখতে পাবে না। ধূমকেতুকে হঠাৎ কোনো একটা সময় আবির্ভাব হয়। আমরা যে কারণে হঠাৎ আবির্ভাব হওয়া মানুষকে বলি ধূমকেতুর মতো আবির্ভাব হলো, মাটি ফেটে উদয় হয়ে আসলো ধূমকেতুর মতো। একটা বিখ্যাত এরকম ধূমকেতু হচ্ছে হ্যালির ধূমকেতু। বলা হয় 86 বছর পর পর সে হ্যালির ধূমকেতু একবার পৃথিবীর সামনে আসে। তো ধূমকেতু, তার মতো ধূমকেতু বলা হয় অমঙ্গলের চিহ্ন। অনেকে বলেন, জ্যোতিষীরা বলেন, নট জ্যোতির্বিজ্ঞান, আমি ভুল বলছিলাম, জ্যোতিষীরা বলেন ধূমকেতু অমঙ্গলের চিহ্ন। সে বছর নাকি অজন্মা, খরা, নানা রকমের জলোচ্ছ্বাস, মৃত্যু ইত্যাদি ইত্যাদি হয়। আমি এর বৈজ্ঞানিক ভিত্তি কিছু জানি না, বৈজ্ঞানিক ভিত্তি তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। কবি বলছেন এই যে ধূমকেতু, ধূমকেতুরা লেজের মতো, তো কবির ধারণা যদি সামনের দিকে একটা হাতল লাগিয়ে নাও, তাহলে সেটা চামড়ের মতো আরামে দোলানো যাবে। কবি বলছেন যে সর্বনাশী জ্বালামুখী, এই জ্বালামুখ
অর্থাৎ অগ্নিস্রাবী যে মুখ তাকে ভয়ে ধূমকেতু চামর দোলাচ্ছে। আজকে তাহলে তোমাদের এইটুকুই পাঠ্য থাকলো। বাকি অংশটা এর পরের দিনের ক্লাসে শেষ করে দেব। তোমরা সকলে ভালো থাকবে। কবিতাটা তোমরা টেক্সটটা ভালো করে পড়ে নেবে। টেক্সটটা পড়া থাকলে পারে, তবে এই যে বোঝাচ্ছি জিনিসগুলো, সেই জিনিসগুলো তোমাদের ধরতে অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি সুবিধা হবে। বেশ কিছু শব্দের অর্থ আমি বলে দিচ্ছি, সেই শব্দগুলো ধরে ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্রয়োজনীয় শব্দগুলো আমি এর আগেই বলেছি, এর আগের ক্লাসগুলোতে বলেছি, হাতের সামনে খাতা কলম রাখবে এবং শব্দের অর্থগুলো খাতা কলমে লিখে নেবে। আর যে অংশটুকু মনে হবে নোট নেওয়া প্রয়োজন, প্রাসঙ্গিক আলোচনা, সেগুলো তো তোমরা নোট নেবেই। তোমরা সকলে সাবধানে থাকো, সকলে ভালো থাকো। প্রয়োজন, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না। আর যে প্রোটেকশনগুলো নেওয়া প্রয়োজন সেগুলো তোমরা জানোই, প্রত্যেকেই বলছেন, সেগুলো তোমরা নেবে। তোমাদের সকলের ভালো হোক। ধন্যবাদ।